প্রথম আলোর মতো একটা এস্টাবলিশড পত্রিকা সে ঠিক রিসার্চ মেথোডোলজির কোন প্যাটার্নে সে প্রশ্ন করছে যে আওয়ামী লীগও এখানে আসতে পারে কিনা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে কিনা। শেখ হাসিনাকে আমি আপনাকে মনে করাই দেই, ধরেন জামাতের কাদের মোল্লা সাহেবের যখন ফাঁসি হয়েছে তখনও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন না, এবং জামাত ইসলামেরই পত্রিকা সংগ্রাম পত্রিকা, সেই সংগ্রাম পত্রিকা রিপোর্ট করে লিখেছিল আব্দুল কাদের মোল্লার আগে শহীদ। পত্রিকাটা কিন্তু জামাত ঘরানার পত্রিকা এবং তারা তাকে শহীদ বলছে, রাষ্ট্রের কোনো অন্যায়ও না, এবং তখন জামাত ইসলামও নিষিদ্ধ না। পরের দিন আওয়ামী লীগের মব গোষ্ঠী গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তারা গিয়ে বদমাইশ সনেট বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক আবুল আসাদ সাহেবকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে বের করেছে। কেন এই রাজাকার শহীদ আব্দুল কাদের মোল্লার আগে শহীদ বলা হলো, তারপরে তাকে থানায় দেওয়া হলো, বহুদিন তিনি গ্রেপ্তার থাকলেন। এই প্রথম আলোর মতিউর রহমান ভাই, ওনাকে সম্মান জানিয়ে বলছি প্রফেশনালিজমের জায়গা থেকে, অথবা ডেইলি স্টারের মাহফুজা নাম থেকে শুরু করে বাংলাদেশের এই কোন সম্পাদক একবার প্রতিবাদ করেন নাই যে বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক কেন তাকে তার অফিসে গিয়ে দাড়ি টেনে বের করা হলো, যদিও তিনি কোনো আইনের বহির্ভূত কাজ করেন নাই। কিন্তু এই সম্পাদকরাই বর্তমানে ইতিমধ্যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে অনেকগুলো বিবৃতি দিতে পেরেছেন। এর মানে তারা তখন যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরানার বাইরের মানুষ তাকে তারা সম্পাদকও মনে করেন না, সাংবাদিকও মনে করেন না, একইভাবে যেটা মাহমুদুর রহমানের সাহেবের সাথে ঘটেছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এইখানে বিএনপি কতটা সিট পেল বা জামাত ইসলামী কতটা সিট পেল, এর থেকে সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার হলো এখানে এইটা হলো দিস ইজ দ্য ফার্স্ট মানে ইফোর্ট ফ্রম দ্য প্রথম আলো অ্যান্ড দে আর মানে গং যে আওয়ামী লীগকে নর্মালাইজ করবার প্রক্রিয়া। মানে আপনি যেখানে বাংলাদেশে একটা সেটেলড ইস্যু, আদালত বলছে এবং পুরো জায়গা থেকে এটা এস্টাবলিশড হয়েছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবেও তার বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হচ্ছে, আপনি তখন ঠিক কোন কারণে আপনি এখন প্রশ্ন করতে পারবেন? ধরেন আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশের কেউ যদি একটা নতুন রিসার্চ করে সেইখানে এই প্রশ্ন কি রাখা যাবে যে পাকিস্তান আসলেই এত মানুষকে হত্যা করেছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? আপনি বলেন তো, এই প্রশ্ন যদি কেউ রাখে তাহলে তার অবস্থাটা বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কি করবে? যদি পাকিস্তান হত্যা করেছে কি করে না এই প্রশ্ন রাখা না যায়, তাহলে আওয়ামী লীগ হত্যা করবার পর শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা, এইটা হলো গণহত্যাকারীদেরকে নর্মালাইজ করবার প্রক্রিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, মানে সোশিওলজি, রিসার্চ মেথোডোলজি টুকটাক তো পড়েছি, এবং আমি নিজেও এখনো একটা ইউনিভার্সিটিতে পড়াই। দেখেন, বাংলাদেশের মানুষের রিপোর্টগুলো দেখে, কিন্তু খুব কম একাডেমিক্স যারা এই রিসার্চ মেথোডোলজিটা কোন আকারে হয়েছে সেটার উপরে খেয়াল করে। শুধু একটা লুপহোল আপনাকে বলি, প্রথম আলো যাদেরকে ডেটা মানে আপনার স্যাম্পল হিসেবে নিয়েছে, যাদের ইন্টারভিউ করেছে, খেয়াল করবেন এইখানে রিক্সা চালক, ভ্যান চালক, প্রান্তিক মানুষের অংশগ্রহণ খুব কম। মনে রাখেন, যিনি পিএইচডি হোল্ডার তারও ভোট একটা, রিক্সা চালকেরও ভোট একটা। নাম্বার দুই, এইখানে ওনারা দীর্ঘ আলাপে গেছেন 30 থেকে 40 মিনিট। আবারও আপনাকে বলি, একমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছাড়া, যিনি পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজড, এইরকম কোনো ব্যক্তি ছাড়া বাংলাদেশে কাউকে 30 থেকে 40 মিনিট ইন্টারভিউ দেয় না। যিনি আইদার বিএনপি করেন অথবা জামাত করেন অথবা পলিটিক্যালি ভীষণ মোটিভেটেড, তারা হচ্ছে এই 30-40 মিনিট ইন্টারভিউ করবেন। সাধারণ মানুষ বলি, হ্যাঁ, সাধারণ মানুষ যদি আপনি বলেন, তারা কোনোদিন এই 30-40 মিনিটের ইন্টারভিউ করবেন। এর মানে বাংলাদেশে আরো, শুধু আমি সহজ করে এটা বলতে চাই, জরিপের রাজনীতিটা হলো বাংলাদেশে যেটা করা হয়, আপনি আসলে কি আউটপুট নিয়ে আসতে চান, কি এস্টাবলিশ করতে চান, এই অনুযায়ী প্রশ্ন সেট করা হবে। যেমন সর্বশেষ কথাটা আমি জাস্ট বলে শেষ করি, দেখেন কাকে ভোট দিবেন এই প্রশ্নটা নাই। প্রশ্নটা হলো আপনি মনে করেন, দেখেন পারসেপশন আর সাপোর্ট দুইটা জিনিস। আমার ক্ষেত্রে বলি, আমি প্রার্থী, আমাকে বাংলাদেশের অনেক মানুষ, আমি সারাদিন যেহেতু রাস্তায় থাকি, তারা বলে যে আমি ভোটটা তোমাকে দিব। আবার তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কে উইন করবে, তিনি বলবেন না যে ওসমান হাদি উইন করবে, তিনি বলবেন মির্জা আব্বাস ভাই